আসসালামু আলাইকুম। আমি জিনাত রাহেলা, প্রভাষক, অর্থনীতি বিভাগ। প্রিয় শিক্ষার্থীরা, দেশের এই সংকটকালীন সময়ে তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই ভালো আছো। আমিও অশেষ আল্লাহর রহমতে ভালো আছি। তো তোমাদের আজকে আমি উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের প্রথম পত্র পড়াবো। তো প্রিয় শিক্ষার্থীরা, দুনিয়া কলেজ কর্তৃক এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। শুদ্ধ সকালের পরিশুদ্ধ ভাবনায় বিশুদ্ধ শুভকামনা। এখন এই অনলাইন ক্লাসে তোমাদের তো আর ফুল দিয়ে বরণ করা গেল না, শুভ স্বাগতও জানানো গেল না। সো আমার এই ওয়ার্ডের মাধ্যমে তোমাকে স্বাগত জানালাম। শুদ্ধ সকালের পরিশুদ্ধ ভাবনায় বিশুদ্ধ শুভকামনা। হ্যাঁ, তো তোমরা এর আগে স্কুলে ছিলে, যখন স্কুলে ছিলে তখন স্কুল ছাত্র ছিলে। হ্যাঁ, আর এখন কলেজে আসছো। যেহেতু কলেজে আসছো, এখন কি স্কুল ছাত্র? স্কুল ছাত্র নয়, এখন হচ্ছে কলেজ ছাত্র। আর এই কলেজে ভর্তি হয়েছে অনেক আশা, অনেক স্বপ্ন নিয়ে। আর এটা স্বপ্ন না থাকলে কিন্তু মানুষ ভবিষ্যৎ উপরের দিকে উঠতে পারে না। এখন এই এইচএসসি লেভেলে তোমাকে ভালো করে পড়াশোনা করতে হবে, স্বপ্ন নিয়ে উপরের দিকে যেতে হবে, আর স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। তো জানো তো, একটা ইংরেজিতে একটা কথা আছে, ইউ ড্রিম। আমি লিখছি, দেখো একটু। Your dream is not just a dream. To prove yourself. তো এইচএসসিতে আমরা আসছি অনেক স্বপ্ন নিয়ে, উপরের দিকে যেতে হবে, অনেক লক্ষ্য আছে, অনেক স্বপ্ন আছে। হ্যাঁ, তো দেখো আমি লিখেছি ইউ ড্রিম। ইউ ড্রিম ইজ নট জাস্ট এ ড্রিম, ইটস অ্যান অপরচুনিটি টু প্রুভ ইউর সেলফ। অর্থাৎ তোমার স্বপ্ন শুধু স্বপ্নই থাকবে না, আর এই স্বপ্নকে এখন বাস্তবায়ন করতে হবে, আর এটাই হচ্ছে তোমার সুযোগ। ইটস অ্যান অপরচুনিটি টু প্রুভ ইউর সেলফ, অর্থাৎ তোমার নিজেকে প্রমাণ করতে হবে, বাস্তবায়িত করতে হবে স্বপ্নকে। আর এই জন্য কী করতে হবে? খুব সংগ্রাম করতে হবে, খুব স্ট্রাগল করতে হবে, পড়াশোনা করতে হবে। আর রেগুলার যদি পড়াশোনা না করো তাহলে কিন্তু তোমার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। হ্যাঁ, আর সো এখন আমরা তাহলে একটু পড়াশোনার দিকে যাই। পড়াশোনায় আজকে আমি উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের প্রথম পত্র পড়াবো। প্রথম অধ্যায় পড়াবো মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান, বেসিক ইকোনমিক প্রবলেম অ্যান্ড ইটস সলিউশন। তোমাদের সিলেবাসে দুজন লেখকের নাম দেওয়া হয়েছিল, সোহরাওয়ার্দী, মোহাম্মদ সোহরাওয়ার্দী এবং দিলার আরজু। আরেকটা ছিল রণজিৎ কুমার নাথ। তোমরা বই নিশ্চয়ই কিনেছ, আর যারা কেনো নাই তাদের উদ্দেশ্যে বলবো রণজিতের বইটা কিনে ফেলো। হ্যাঁ, আমি যখন তোমাদের পড়াই, ক্লাসে পড়াই, আমি রণজিতের বইটা একটু ফলো করি। তখন বলতে পারো ম্যাডাম রণজিতের আমি তো ওইটাও কিনেছি। সো যদি কিনে ফেলো কোনো সমস্যা নাই, আগে প্রথম পার্ট কেনো, পরে সেকেন্ড ইয়ারে আমি যখন বলবো তখন তোমরা দ্বিতীয় পত্র কিনবে। এখন প্রথম পত্রটাই কেনো, রণজিৎ কুমার নাথের বইটা কেনো। আর যারা সোহরাওয়ার্দী আরজু বইটা কিনে ফেলছো, ওকে, চলবে, চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। এখন দেখো তোমাদের মান বন্টনটা বলছি ইকোনমিক্সে। তোমাদের মান বন্টন হচ্ছে সিকিউ এবং এমসিকিউতে কোশ্চেন থাকে। সিকিউটা কি? সিকিউ কোশ্চেন হচ্ছে সৃজনশীল, ক্রিয়েটিভ কোশ্চেন। অর্থাৎ তোমার সৃজনশীল কোশ্চেন থাকবে 11টা। এই 11টা থেকে তোমাকে আনসার করতে হবে 7টি। আর এই প্রতিটা সৃজনশীলের মার্কস হলো 10। এখানে কিন্তু খণ্ড খণ্ড অংশে বিভক্ত করা। আবার সৃজনশীল কোশ্চেনগুলোতে কেমন থাকে? জ্ঞানমূলক, অনুধাবনমূলক,
প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার কোশ্চেনগুলো থাকে। হ্যাঁ, জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক কোশ্চেনগুলো তোমার বইতে থাকে, সেগুলো ডিরেক্ট লিখতে হয়। ওকে, আর উচ্চতর দক্ষতা এবং প্রয়োগ সেটা তোমার উদ্দীপক থাকবে, সেই উদ্দীপক থেকে তোমাকে গুছায় উদ্দীপক অনুসারে তোমাকে বই থেকে লিখতে হবে। এখন জ্ঞানমূলকের মার্কস হলো 1, অনুধাবনমূলক কোশ্চেনের মার্কস হলো 2, হ্যাঁ, প্রয়োগে হচ্ছে 3 এবং উচ্চতর দক্ষতার ক্ষেত্রে তোমার মার্কস হলো 4। তাহলে টোটাল কত হলো? 10 মার্কস। তাহলে আমি এর আগে বলছি 11টা কোশ্চেন থাকবে, 11টা থেকে তোমাকে 7টা দিতে হবে। সো যদি 10টা হয় তাহলে মার্কস কত আসলো? 70। তাহলে 10 × 7, তাহলে কয়টা হলো? 70 মার্কস। আর এমসিকিউর ক্ষেত্রে দেখো, তোমার এমসিকিউর ক্ষেত্রে বাকি থাকলো কত? 100-এর মধ্যে 30 মার্কস। এখন 30 মার্কসটা কীভাবে আসবে? প্রতিটা এমসিকিউর ক্ষেত্রে 1 মার্ক, অর্থাৎ 30টাই দিবে, 30টাই তোমাকে অ্যান্সার করতে হবে। তাহলে 1 × 30, তাহলে কত আসলো? 30। তাহলে টোটাল 100 মার্কস। মানবন্টনটা হলো এরকম, সিকিউ এবং এমসিকিউ ক্ষেত্রে 100 মার্কস, 70 এবং 30, টোটাল 100। ওকে, এখন তোমাদের আমি মানবন্টনটা বললাম। উচ্চ পড়াশোনার ক্ষেত্রে একটু যাই, মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান পড়াবো। বেসিক ইকোনমিক্স প্রবলেম অ্যান্ড এর সলিউশন। ইকোনমিক্স শব্দটা গ্রিক শব্দ ঐকোনমিয়া থেকে এসছে। ঐকোনমিয়া শব্দ থেকে, অর্থাৎ ঐকোনমিয়া হচ্ছে গ্রিক শব্দ। এই ঐকোনমিয়া থেকে ইকোনমিক্স শব্দের উৎপত্তি। আর এই ঐকোনমিয়াকে আবার দুটা খণ্ডে ভাগ করা যায়। সেটা কি? OIKOS, ঐকোস প্লাস নেমিন। ঐকোস অর্থ গৃহ আর নেমিন অর্থ ব্যবস্থাপনা। গৃহ ব্যবস্থাপনা। তাহলে কি দাঁড়ালো? ঐকোনমিয়াকে ঐকোস এবং ঐকোনমিয়া শব্দটি ঐকোস এবং নেমিন এই দুটো শব্দের একত্রে এসছে, অর্থাৎ ঐকোস হলো গৃহ এবং নেমিন অর্থ ব্যবস্থাপনা। তাহলে কি দাঁড়ালো? ঐকোনমিয়া শব্দের অর্থ গৃহ ব্যবস্থাপনা। তাহলে গ্রিক দার্শনিক এরিস্টটল অর্থনীতিকে গৃহ ব্যবস্থাপনার বিজ্ঞান বলে অভিহিত করেছেন। এখন সমাজ ও সভ্যতার পরিবর্তনের সাথে সাথে অর্থনীতির সংজ্ঞাগুলোরও পরিবর্তন হয়। অর্থনীতির সংজ্ঞাগুলো সমাজ ও সভ্যতার পরিবর্তনের সাথে সাথে অর্থনীতির সংজ্ঞাগুলোর পরিবর্তন হয়। গ্রিক দার্শনিক এরিস্টটল অর্থনীতিকে গৃহ ব্যবস্থাপনা বিজ্ঞান বলেছে। এরপর আসো 1776 সালে অ্যাডাম স্মিথ তার বিখ্যাত গ্রন্থ দ্য ওয়েলথ অফ নেশনস, বা বিস্তারিতভাবে বলা যায় অ্যান ইনকোয়ারি ইন্টু দ্য কজেস অফ দ্য দ্য ওয়েলথ অফ নেশনস, অর্থাৎ সংক্ষিপ্তভাবে তাহলে বলা যায় কি, দ্য ওয়েলথ অফ নেশনস গ্রন্থে অ্যাডাম স্মিথ অর্থনীতিকে কীভাবে সংজ্ঞায়িত করেছেন? অর্থনীতিকে বলেছেন অর্থনীতি হচ্ছে সম্পদের বিজ্ঞান, অর্থাৎ অর্থনীতিকে অ্যাডাম স্মিথ সম্পদের বিজ্ঞান বলে অভিহিত করেন। এরিস্টটল বলেছে গৃহ ব্যবস্থাপনা বিজ্ঞান, অ্যাডাম স্মিথ বলেছে সম্পদের বিজ্ঞান। তাহলে সময়ের পরিবর্তনের সাথে সাথে সব সংজ্ঞাগুলোর চেঞ্জ হয়। যেহেতু আমরা ইকোনমিক্স পড়ছি, তাহলে ইকোনমিক্স কোথা থেকে আসলো, ইকোনমিক্স সম্পর্কে আমরা বিভিন্ন অর্থনীতিবিদদের সংজ্ঞাগুলো আজকে জানবো। হ্যাঁ, তারপর সময়ের সাথে সাথে দেখো আরও পড়তে থাকি কি পড়া যায়, খেয়াল করো। এরপর আসো, এই জন্য অ্যাডাম স্মিথকে অর্থনীতির জনক বলা হয়। অ্যাডাম স্মিথ অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলেছে বলে অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ। এরপর 1890 সালে অধ্যাপক মার্শাল তার প্রিন্সিপালস গ্রন্থে উল্লেখ করেন, না, অর্থনীতি সম্পদের বিজ্ঞান না, অর্থনীতি হচ্ছে এমন একটা বিজ্ঞান যা মানুষের আয় ও ব্যয় সংক্রান্ত কার্যাবলীগুলোকে নিয়ে আলোচনা করে। তাহলে মানুষের আয় ব্যয় সংক্রান্ত কার্যাবলী বলতে আমরা কি বুঝি? মানুষের আয় ও ব্যয় সংক্রান্ত কার্যাবলী হচ্ছে মানুষ প্রতিনিয়ত কি করে, দৈনন্দিন আয় মানে ব্যয়ের জন্য আয় করে।
আয় করে ব্যয়ের জন্য। অর্থাৎ তাহলে মার্শাল কি বলেছে, অর্থনীতি হচ্ছে এমন একটা বিজ্ঞান যা দৈনন্দিন জীবনের সাধারণ কার্যাবলীগুলো নিয়ে আলোচনা করে। তো সাধারণ কার্যাবলী হচ্ছে মানুষের আয় ও ব্যয় সংক্রান্ত কার্যাবলীকে বোঝানো হয়েছে। এরপর সময় পরিবর্তন, একটু আগে আমি বললাম সময় ও সভ্যতার পরিবর্তনের সাথে সাথে অর্থনীতির সংজ্ঞাগুলোরও পরিবর্তন হয়। এরপর আসো লায়নেল সি রবিন্স অর্থনীতিকে তার বিখ্যাত গ্রন্থ নেচার অ্যান্ড সিগনিফিক্যান্স অফ ইকোনমিক সায়েন্স গ্রন্থে বলেন, অর্থাৎ তার গ্রন্থটা প্রকাশিত হয় 1931 সালে। গ্রন্থে বলেন অর্থনীতি হচ্ছে এমন একটা বিজ্ঞান যেখানে মানুষের অসীম অভাব, সীমিত সম্পদ এবং এই সীমিত সম্পদের বিকল্প ব্যবহারযোগ্য সম্পদের মাঝে সম্পর্ক স্থাপনের দ্বারা মানবীয় আচরণ বিশ্লেষণ করে। তাহলে রবিন্সের সঙ্গে আমরা তিনটা বৈশিষ্ট্য পাই: অসীম অভাব, সীমিত সম্পদ এবং সম্পদের বিকল্প ব্যবহার। হ্যাঁ, এগুলো হচ্ছে অর্থনীতিবিদদের সংজ্ঞা। গ্রিক দার্শনিক, আমি আবার প্রথম থেকে একটু যাচ্ছি, গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেছিল অর্থনীতি হচ্ছে গৃহ ব্যবস্থাপনা বিজ্ঞান। এরপর 1776 সালে অ্যাডাম স্মিথ তার দ্য ওয়েলথ অফ নেশনস গ্রন্থে বলেন অর্থনীতি হচ্ছে সম্পদের বিজ্ঞান। 1890 সালে অধ্যাপক মার্শাল তার প্রিন্সিপালস গ্রন্থে বলেন অর্থনীতি হচ্ছে দৈনন্দিন জীবনের সাধারণ কার্যাবলীর বিজ্ঞান। এরপর 1931 সালে রবিন্স বলেন অর্থনীতি হচ্ছে অসীম অভাব, সীমিত সম্পদ এবং সম্পদের বিকল্প ব্যবহারের মাঝে সম্পর্ক স্থাপনের দ্বারা মানবীয় আচরণ বিশ্লেষণ। হ্যাঁ, তাহলে সংজ্ঞাগুলোর কিন্তু সময়ের সাথে সাথে সংজ্ঞাগুলোর কিন্তু চেঞ্জ হচ্ছে। এরপর আধুনিক অর্থনীতির জনক পল এ স্যামুয়েলসন, আধুনিক অর্থনীতির জনক পল এ স্যামুয়েলসন 1947 সালে তার ইকোনমিক্স গ্রন্থটি সারা বিশ্বে জনপ্রিয়তা লাভ করে। তার ইকোনমিক্স গ্রন্থে ইকোনমিক্সকে কিভাবে সংজ্ঞায়িত করেছে একটু খেয়াল করো। কিভাবে মানুষ ও সমাজ অর্থ দ্বারা এবং অর্থের ব্যবহার ব্যতীত দুষ্প্রাপ্য উৎপাদনশীল সম্পদকে বিভিন্ন প্রকার দ্রব্য উৎপাদনে নিয়োগের জন্য পছন্দ বা নির্বাচন করে এবং সমাজের বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে বর্তমান অথবা ভবিষ্যৎ ভোগের জন্য কিভাবে তা বন্টন করে সে সংক্রান্ত পর্যালোচনাই হলো অর্থনীতি। এই সংজ্ঞাটা একটু বিশ্লেষণ আমরা আবার করছি। কিভাবে মানুষ ও সমাজ, অর্থনীতি কিন্তু সামাজিক বিজ্ঞান, তো সমাজবদ্ধ মানুষের কার্যাবলীগুলো নিয়েই আলোচনা করে। এই জন্য কীভাবে মানুষ ও সমাজ অর্থ দ্বারা এবং অর্থের ব্যবহার ব্যতীত দুষ্প্রাপ্য উৎপাদনশীল সম্পদকে, সো তোমাদের এখন কোশ্চেন আসতে পারে দুষ্প্রাপ্য কি? সম্পদের অপ্রচুর যোগানটাই হচ্ছে দুষ্প্রাপ্য। দুষ্প্রাপ্য উৎপাদনশীল সম্পদকে বিভিন্ন প্রকার দ্রব্য উৎপাদনে নিয়োগের জন্য পছন্দ বা নির্বাচন করে। হ্যাঁ, আমাদের অভাব অসীম, একটু আমি পরে আলোচনা করছি, নির্বাচন করে এবং সমাজে বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে বর্তমান অথবা ভবিষ্যৎ ভোগের জন্য কিভাবে তা বন্টন করে সে সংক্রান্ত পর্যালোচনাই হলো অর্থনীতি। তুমি উৎপাদনকারী হলে বা আমি যদি উৎপাদনকারী হই তাহলে কি করব? উৎপাদন করলে শুধু নিজের জন্য করব তা তো না, না, এমন জিনিস উৎপাদন করবো যেন ধনী শ্রেণীও পায়, গরিব শ্রেণীও পায়, সব শ্রেণীর কাছে পৌঁছায়। এই জন্য বলা হয়েছে বর্তমান অথবা ভবিষ্যৎ ভোগের জন্য কিভাবে তা বন্টন করে সে সংক্রান্ত পর্যালোচনাই হচ্ছে অর্থনীতি। এখন তোমাদের কোশ্চেন আসতে পারে সম্পদটা কি? সম্পদ সম্পদ বলতে আমরা সেটাই বুঝবো অর্থনীতিতে, যে সকল বস্তুগত এবং অবস্তুগত দ্রব্যের উপযোগ আছে, বাহ্যিকতা আছে, যোগান সীমাবদ্ধ, হস্তান্তরযোগ্যতা আছে, সেটাই হচ্ছে সম্পদ বা অর্থনৈতিক দ্রব্য। ঠিক আছে, এখন এল.বি. থমাস বলেন যে উপকরণ ব্যবহার করে দ্রব্য সেবা উৎপাদন করা হয় তাই হচ্ছে অর্থনীতিতে সম্পদ। অর্থাৎ উৎপাদন করার জন্য কি লাগে? উপকরণ লাগে, ভূমি, শ্রম, মূলধন এগুলো লাগে। এগুলো ব্যবহার করে যে দ্রব্য সেবা উৎপাদন করা হয় সেটাই হচ্ছে সম্পদ। তাহলে সম্পদ বলা যেতে পারে, সম্পদকে আমরা এইভাবে চিহ্নিত করতে পারি: সম্পদ উৎপাদন প্রক্রিয়া
উৎপাদিত অর্থনৈতিক দ্রব্য ও সেবা, শুধু অর্থনৈতিক দ্রব্য ও সেবা। তাহলে সম্পদ আমরা বলতে কি বুঝি? সম্পদ বলতে আমরা বুঝি উৎপাদন প্রক্রিয়া এবং অর্থনৈতিক দ্রব্য সেবা যা উৎপাদিত হয়ে থাকে, সেটাই হচ্ছে সম্পদ। এখন আমরা পড়ব মৌলিক অর্থনৈতিক সমস্যার উদ্ভবের কারণটা কি। মৌলিক অর্থনৈতিক সমস্যা উদ্ভবের কারণ হচ্ছে দুইটা। এক, স্কারসিটি অ্যান্ড চয়েস, অর্থাৎ দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন। তাহলে দুষ্প্রাপ্যতা কি? সীমাহীন অভাব পূরণের উদ্দেশ্যে, বা একটু আগে যেটা আমি বললাম, সম্পদের, ছোট করেই বলি, সম্পদের অপ্রচুর যোগানটাই হচ্ছে দুষ্প্রাপ্যতা। যা অপ্রচুরটা কি? আমাদের সম্পদটা কি? সীমিত। যে যেখানে আমরা আছি তার কাছে তার সম্পদটা কি? সীমিত। তুমি এখন বলতে পারো আমি তো গরিব, বা আমার এই অর্থ আছে, আমার চলে না, আমার সম্পদ আরও লাগবে। ওই অমুক ব্যক্তি তো অনেক ধনী, তার তো সম্পদ প্রয়োজন নেই, ওই বেটা কেন এত কষ্ট করে, এত মানে এইভাবে কেন রোজগার করছে, এরকম তোমার মনে কোশ্চেন আসতে পারে। কিন্তু না, যে পজিশনে আছে তার কাছে তার সম্পদটাই কি? সীমিত। আর আমাদের সম্পদ যদি সীমিত না হতো আমাদের সমস্যা থাকতো না, অর্থাৎ অর্থনীতিতে সমস্যা বলে কিছু থাকতো না। হ্যাঁ, সম্পদ সীমিত বলে আমাদের অভাব, আমাদের অসীম অভাবকে পূরণ করতে হয় সীমিত সম্পদ দিয়ে। এখন দুষ্প্রাপ্যতা, তাহলে আমরা কি দুষ্প্রাপ্যতা বলতে আমরা কি বুঝলাম? সম্পদের অপ্রচুর যোগানই হচ্ছে দুষ্প্রাপ্যতা। এখন এরপর আসো চয়েস, নির্বাচন কি? আমাদের অভাব অসীম, একটা অভাব পূরণ হতে না হতে আরেকটা অভাবকে পূরণ করার জন্য আমরা ব্যস্ত হয়ে যাই। একজন গরিব লোকই ধরো, যে ফকির, তার কথাই ধরি, সে চিন্তা করবে কি? ন্যূনতম একটু খাবারের চিন্তা করবে, আগে তো তাকে বাঁচতে হবে। এরপর সে চিন্তা করবে কি? ন্যূনতম একটা থাকার ব্যবস্থা হোক। তারপর সে চিন্তা করবে কি? ন্যূনতম একটা আয়ের ব্যবস্থা হোক। হ্যাঁ, একটা গরিব লোকের একজন গরিব লোক মাথায় যে চিন্তাগুলো প্রথমে থাকে, মৌলিক অভাবগুলো সে চিন্তা করবে আগে পূরণ করার জন্যে। আমাদের মৌলিক চাহিদা বা মৌলিক অভাব কয়টা? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। তাহলে প্রত্যেক মানুষ কি করে এই মৌলিক চাহিদাগুলো বা মৌলিক অভাবগুলো আগে পূরণ করবে। এরপর যদি এগুলো ফিল আপ হয়ে যায়, তারপর মানুষ একটু উন্নত জীবনযাপনের, অর্থাৎ আরামায়েশে চিন্তা করবে। হ্যাঁ, আরামায়েশে চিন্তা করবে। আর দুটা কিন্তু একসাথে পাওয়া যায় না। অধিক মজুরি পেলে কিন্তু অধিক আরামায়েশ পাওয়া যায় না। হয় একটাকে বাঁচতে হবে, আরেকটাকে ছেড়ে দিতে হবে। এখন এই আরামায়েশে চিন্তা করে একজন গরিব লোক, সে যখন ন্যূনতম খাবার পেয়ে গেল, শিক্ষা খাবার পেয়ে গেল, থাকার ব্যবস্থা পেয়ে গেল, একটু আয়ের উপার্জন হলো, সে শিক্ষাও নিচ্ছে। হ্যাঁ, সে তার ন্যূনতম এই চাহিদাগুলো বা অভাবগুলো পূরণ হচ্ছে, সে তারপরে কোথায় যাবে? কি চিন্তা করবে? আরামায়েশে, অর্থাৎ তার ঘরটা একটু লাক্সারিভাবে সে থাকার চিন্তা করবে, অর্থাৎ ঘরে এসি থাক, হ্যাঁ, এয়ার কন্ডিশন থাকবে, ফ্রিজ থাকবে, হ্যাঁ, টেলিভিশন থাকবে, এইসব চিন্তাগুলো তার মাথায় চলে আসে। উন্নত মানের খাদ্যদ্রব্য কী করে ভোগ করা যায়, সেই চিন্তাগুলো তার মাথায় চলে আসে। হ্যাঁ, এই জন্য বলা হয় নির্বাচন, অর্থাৎ অসংখ্য অভাব বলেই, সীমাহীন আমাদের অভাব অসীম বলে আমাদেরকে কি করতে হয়? চয়েস করতে হয়। অর্থাৎ কোন অভাবটাকে পূরণের পর এরপর আমি কোন অভাবটা ফিল আপ করবো। একটা অভাব পূরণ হতে না হতে আমাদের আরেকটা অভাব চলে আসে। তাহলে নির্বাচনকে আমরা এইভাবেই করতে পারি। দেখো, যখন আমাদের নির্বাচন আমাদের কাছে চলে আসে, অভাব তো অসীম, সম্পদ সীমিত, সেই জন্যে আমাদের কি করতে হবে? অভাবের গুরুত্ব অনুযায়ী অভাবকে আগে নির্বাচন করতে হবে। কোন অভাবটাকে তুমি আগে পূরণ করবে। ধরো তুমি যখন কলেজে ভর্তি হয়েছো, তখন কি করেছো?
আগে তো কলেজে ভর্তি হওয়ার জন্য যে ফিসটা লাগবে, যে টাকা পয়সাটা লাগবে, যে অ্যামাউন্টটা লাগবে, সেই অ্যামাউন্টটা নিয়ে আসতো। এখন যদি কলেজ খোলা থাকতো, কলেজে আসতে হতো, তাহলে তোমাকে কি করতে হতো? একটা সময় দেওয়া হতো, সেই সময়ের মধ্যে তোমাকে ড্রেস তৈরি করতে হতো, জুতা বানাতে হতো, ব্যাগ ক্রয় করতে হতো, বই ক্রয় করতে হতো। আর এখন যেহেতু সংকটকালীন সময় তোমাকে কলেজে আসতে হচ্ছে না, সো তোমাকে এখন কি করতে হচ্ছে? বই কিনতে হচ্ছে, বই কিনতে হবে। হ্যাঁ, যখন তাহলে একটা অভাব পূরণ করে তোমাকে আরেকটা অভাবের পিছনে তোমাকে সেই অভাবটাকে পূরণ করার জন্য ছুটতে হয়। এই জন্য বলা হয় অভাবের গুরুত্ব বা প্রয়োজনীয়তাকে আগে প্রয়োজনীয়তা অনুযায়ী অভাবে নির্বাচন করতে হবে। এরপর সম্পদের দক্ষ ব্যবহার। আমার সম্পদ তো সীমিত, আমার সম্পদ ধরো তোমার 10,000 টাকা আছে, এই টাকা দিয়ে তোমার ভর্তি হতে হবে, বই কিনতে হবে, থাকার ব্যবস্থা করতে হবে। তুমি গ্রামের বাড়িতে মা বাবা থাকে, তুমি এখানে থাকো, মান্থলি তোমাকে 10,000 টাকা দেওয়া হচ্ছে, তাহলে তোমাকে এই মান্থলি এই 10,000 টাকার মধ্যেই সেইটা কভার করতে হবে। হ্যাঁ, পরের মাসে তুমি দেখা যাবে আরেকটা অভাবকে নির্বাচন করে রাখবা, সেই অভাবটাকে ওই সীমিত সম্পদ এই 10,000 টাকা দিয়েই ওই যে বাবা মা পাঠাবে সেই টাকা দিয়ে তোমাকে পূরণ করতে হবে। হ্যাঁ, তো এরভাবে আমাদেরকে কি করতে হয়? সমস্যাগুলোর সমাধান করতে হয়। তাহলে আমি একটু আগে বললাম মৌলিক অর্থনৈতিক সমস্যা উদ্ভবের কারণেই হচ্ছে স্কারসিটি অ্যান্ড চয়েস, অর্থাৎ দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন। এরপর এখন আমরা উৎপাদন সম্ভাবনা রেখা পড়ব। প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। উৎপাদন সম্ভাবনা রেখা। তো আমরা জানি তো অর্থনীতিতে বিনিময় পয়সার বোঝ বলে কিছু নাই, অর্থাৎ অর্থনৈতিক যে কোনো দ্রব্যের জন্য তোমাকে কিছু না কিছু ব্যয় করতে হয়। তাহলে অর্থাৎ দেয়ার ইজ নো ফ্রি লাঞ্চ ইন ইকোনমিক্স, এই প্রবাদটা আমরা জানি তো। কি জানি? অর্থনীতিতে বিনিময় পয়সার বোঝ বলে কিছু নেই। এখন আমরা পড়ব প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখা। প্রোডাকশন পসিবিলিটি কার্ভকে সংক্ষিপ্তভাবে কি বলা যায়? পিপিসি কার্ভ, অর্থাৎ পিপিসি রেখা। পিপিসি, পিতে প্রোডাকশন, পিতে পসিবিলিটি আর সিতে কার্ভ, উৎপাদন সম্ভাবনা রেখা। দেখো উৎপাদন সম্ভাবনা রেখার সংজ্ঞাটা একটু ভালো করে খেয়াল করে আমি কি বলি। এটা হচ্ছে এমন একটা রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে চলতি সীমিত সম্পদ এবং চলতি প্রযুক্তির সাপেক্ষে দুটি দ্রব্যের বিভিন্ন উৎপাদনের সংমিশ্রণ নির্দেশ করে। আবার বলছি, খেয়াল করো, পিপিসি রেখা অর্থাৎ প্রোডাকশন পসিবিলিটি রেখা, উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটা রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট সম্পদ এবং চলতি প্রযুক্তির সাপেক্ষে দুটি দ্রব্যের বিভিন্ন উৎপাদনের সংমিশ্রণ নির্দেশ করে। দেখো চিত্রটা এঁকে দেখাই। এটা হচ্ছে লম্ব অক্ষে ওয়াই দ্রব্য, ভূমি অক্ষে এক্স দ্রব্য। কয়টা দ্রব্য ধরেছি? দুটো দ্রব্য। এটা লম্ব অক্ষ, এটা ভূমি অক্ষ। ভূমি অক্ষে এক্স দ্রব্য ধরেছি, লম্ব অক্ষে ওয়াই দ্রব্য ধরেছি। এবি হলো উৎপাদন সম্ভাবনা রেখা। তাহলে এই রেখার এ একটা বিন্দু দিচ্ছি, এ একটা বিন্দু দিচ্ছি, এ আর একটা বিন্দু দিচ্ছি, অর্থাৎ ই এফ জি। ই বিন্দুতে ই এফ জি, y1 y2 y3 x1 x2 x3। তাহলে আবার দেখো সংজ্ঞা, আবার ফিরে যাই, কি করে মিলে দেখো সংজ্ঞাগুলো একটু মিলাও। এটা হচ্ছে এমন একটা রেখা, এই এবি রেখাটাই কিন্তু কি রেখা? পিপিসি রেখা। এটা হচ্ছে এমন একটা রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে, অর্থাৎ এ ই এফ জি বি, এটা এমন একটা রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে কয়টা দ্রব্য? দুটি দ্রব্য, এক্স এবং ওয়াই, দুটি দ্রব্যের বিভিন্ন উৎপাদনের সংমিশ্রণ নির্দেশ করে। কিভাবে নির্দেশ করে? দেখো এই বিন্দুতে যদি আমি আবার একটু মাঝখানে একটু বলে নেই, যখন তুমি যেই পড়াটা পড়বে, যেই সাবজেক্টটা পড়বে, যেই অধ্যায়টা পড়বে, সেখানে তুমি নিজেকে উপস্থাপন করবে।
অর্থাৎ তুমি যদি ভোক্তা হও তাহলে তখন তুমি কীভাবে কি ভোগ করলে, তুমি সেইখানে কি আচরণ করতে, সেইখানে তুমি নিজেকে উপস্থাপন করবে। তুমি যদি উৎপাদনের ক্ষেত্রে উৎপাদনকারী হও বা উৎপাদনের চ্যাপ্টারে পড়ো, সেখানে তুমি একজন কৃষক বা উৎপাদনকারী হলে কীভাবে সেই কাজটা সমাধান করবে সেখানে নিজেকে উপস্থাপন করে পড়ার চেষ্টা করবে, তাহলে দেখবে তোমার উত্তরগুলো খুব সহজে মিলে যাচ্ছে। এখন দেখো এ বিন্দুতে একজন ব্যক্তি, হ্যাঁ, যদি সে চিন্তা করলো আমি ওয়াই দ্রব্য এক্স দ্রব্য ভোগ করবো না, আমার এতটুকু সম্পদ, অর্থাৎ আমার সম্পদ হচ্ছে ও এ বি, এইটুকু সম্পদের মধ্যে থেকে আমি ওয়াই দ্রব্য উৎপাদন করব। সে কি করবে তাহলে, কতটুকু করতে পারবে, ও এ পরিমাণ ওয়াই দ্রব্য উৎপাদন ভোগ করতে পারবে, সে উৎপাদনকারী হোক বা ভোগকারী হোক। এখন আমরা বলছি ভোগের কথা বলছি, অর্থাৎ দুইটা দ্রব্য আছে, কোন দ্রব্য সে বেশি করে ভোগ করবে, কোন দ্রব্য কম করে ভোগ করবে, বা কোনটাই করবে কোনটা করবে না। দেখো এ বিন্দুতে তুমি যদি এ বিন্দুতে চিন্তা করো, তাহলে এক্স দ্রব্যকে যদি ছেড়ে দাও, অর্থাৎ এক্স দ্রব্য আমি ভোগ করবো না, আমি ওয়াই দ্রব্য ভোগ করবো, তাহলে কতটুকু ভোগ করতে পারবে, ও এ পরিমাণ ভোগ করতে পারবে। এখন ই বিন্দুতে দেখো, ই বিন্দুতে তুমি চাচ্ছ না আমি দুটা দ্রব্য ভোগ করব, তাহলে কতটুকু করতে পারবে, ও এক্স ওয়ান পরিমাণ এক্স দ্রব্য এবং ও ওয়াই ওয়ান পরিমাণ ওয়াই দ্রব্য ভোগ করতে পারবে। এফ বিন্দুতে ও এক্স টু পরিমাণ এক্স দ্রব্য এবং ও ওয়াই টু পরিমাণ ওয়াই দ্রব্য ভোগ করতে পারবে। এভাবে এ ই এফ জি বি প্রতিটা বিন্দুতেই তার ভোগের পরিমাণ অর্থাৎ দেখানো হচ্ছে, অর্থাৎ আমাদের ভোগের পরিমাণ দেখানো হয়। আমার সম্পদ যদি এতটুকু হয়, ও এ বি, এই সম্পদের ভিতরে থেকে আমি চিন্তা করলাম না আমি ওয়াই দ্রব্য ভোগ করবো না, আমি শুধু এক্স দ্রব্য ভোগ করবো, তাহলে কতটুকু করব, ও বি পরিমাণ। ঠিক আছে, তাহলে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটা রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট সম্পদ, আমার সম্পদটা এতটুকু, এই সম্পদটুকু কাজে লাগিয়ে আমাকে দ্রব্য ভোগ করতে হবে। হ্যাঁ, আমি সম্পদের বাইরে যেতে পারবো না। আমি যদি একটা সম্পদের বাইরে যেতে চাই, আমি যদি জি এইচ বিন্দুতে আমি ভোগ করতে চাই, তাকে পারবো? আমার তো সম্পদ ওইখানে নাই। এই জন্যে উৎপাদন সম্ভাবনা রেখাকে অর্জনযোগ্য সীমানা রেখাও বলা হয়। আবার তুমি যদি চাচ্ছ না আমি এই বিন্দুতে উৎপাদন করব, কেউ কি তার সম্পদ ফেলে রাখে? ফেলে রাখে না। সে চায় একজন আমি কি চাইবো, আমার যতটুকু সম্পদ আছে ততটুকু যথাযথ ব্যবহার করে কি করে দ্রব্যভোগ করা যায়। এখন আই বিন্দুতে যদি আমি দ্রব্যভোগ করতে চাই, তাহলে কি হবে, সম্পদের দক্ষ ব্যবহার হবে না। আমাকে এ বি রেখা, অর্থাৎ এই রেখার মধ্যে থেকে আমাকে দ্রব্য ভোগ করতে হবে, বা উৎপাদনকারী যদি হয়ে আমাকে এতটুকুর ভিতরে থেকে আমাকে উৎপাদন করতে হবে। তাহলে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ হচ্ছে এমন একটা রেখা যে রেখা বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট সম্পদ এবং চলতি প্রযুক্তির সাপেক্ষে দুটি দ্রব্যের বিভিন্ন উৎপাদনের সংমিশ্রণ নির্দেশ করে। যেহেতু আমরা বলেছি উৎপাদন সম্ভাবনা রেখা, তাহলে আমরা উৎপাদনের কথাই ধরি, এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্য। এক্স দ্রব্য ধরো কৃষি, ওয়াই দ্রব্য ধরো শিল্প। তাহলে কি দাঁড়ালো, উৎপাদন সম্ভাবনা রেখার ক্ষেত্রে কয়টা দ্রব্যের উৎপাদনের কথা দাঁড়ালো, দুটা দ্রব্য, শিল্পজাত দ্রব্য এবং কৃষিজাত দ্রব্য। যে কোনো একটা দ্রব্য চাইলে তুমি সেটাই করতে পারো, অর্থাৎ এই রেখার ভিতরে থেকে তোমাকে উৎপাদন করতে হবে। এখন দেখো একটা সূচি দিচ্ছি, সেই সূচি থেকেই তোমাকে চিত্রটা কি করে আঁকা যায় সেটা খেয়াল করো। সংমিশ্র CDE 0, 50, 100, 140, 150, 150, 140, 50, 0। অনেক সময় এরকম সূচি দেওয়া হয়, আর সূচি দিয়ে বলা হয় এখান থেকে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো। উৎপাদন সম্ভাবনা রেখা, আমরা উৎপাদনের কথা এখন ধরবো, এখানে আমরা ভোগের কথা ধরবো না। আমি জাস্ট এর আগে তোমাকে বলেছিলাম ভোগের ক্ষেত্রে মানে ভোগ করতে গেলেও কি করে করা যায়, এই জন্য এক্স ও ওয়াই দ্রব্য দুটো দ্রব্যের ভোগের কথা বলেছিলাম। এখন উৎপাদনের কথা বলছি। প্রোডাকশন আমরা কি পড়ছি,
উৎপাদন সম্ভাবনা রেখা, উৎপাদনের কথাই বলবো। এই সংমিশ্রণ দেওয়া আছে এ বি সি ডি ই এবং এক্স দ্রব্যের পরিমাণ দেওয়া আছে 0, 50, 100, 140, 150, ওয়াই দ্রব্য 150, 140, 150, 0। এখন এই সূচি দিয়ে বলা হলো এখান থেকে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো। তাহলে কিভাবে করবে দেখো, এই লম্ব অক্ষ আঁকলাম, এই ভূমি অক্ষ আঁকলাম, এটা মূল বিন্দু অরিজিন। লম্ব অক্ষে সবসময় ওয়াই দ্রব্য হবে আর ভূমি অক্ষে এক্স দ্রব্য হবে। এখন তোমার মানগুলো চিন্তা করো কেমন করে, 50, 100, 140, 50, 150। তাহলে 20 ঘর করে করে যদি আমি ধরি, প্রতি 10 ঘরে তোমাদের 20 করে ধরো, 20, 40, 60, 80, 100, 120, 140, 160। এখানেও সেম 20, 40, 60, 80, 100, 120, 140, 160। দেখো সূচি অনুযায়ী আমি এক্স এবং ওয়াই দ্রব্য কী করে এঁকেছি, প্রতি 10 ঘর করে করে 20, 40। মানগুলো চিন্তা করবে কেমন করে ধরা হয়েছে। হ্যাঁ, এটা তোমার ইচ্ছার উপর ডিপেন্ড করে, তুমি 10 ঘরে ধরতে পারো 20 বা 20 ঘরে ধরতে পারো 20। তখন যদি বেশি হয়ে যাবে, বেশি মানে অনেক লম্বা হয়ে যাবে, অতটা পেজ পাওয়া যাবে না। তাই তোমার ব্রেনটা খাটিয়ে একটু চিন্তা করে লিখতে হবে। আমি এখানে ধরেছি প্রতি 10 ঘরে 20 করে, 20, 40 এরকম করে সর্বোচ্চ 160। আমাদের সর্বোচ্চ কত আছে, 150। তাহলে এর মধ্যে হয়ে যাবে, আমার আর বেশি নেওয়ার দরকার নেই। এখন এই সংমিশ্রণের ক্ষেত্রে দেখো, উৎপাদনকারী এক্স দ্রব্য উৎপাদন করেছে 0 এবং ওয়াই দ্রব্য কতটুকু, 150। অর্থাৎ উৎপাদনকারী এক্স দ্রব্য উৎপাদন করতে চাচ্ছে না, তার সমস্ত সম্পদ দিয়ে শুধু ওয়াই দ্রব্য উৎপাদন করছে, তাহলে 150। তাহলে এক্স দ্রব্য কতটুকু, এক্স দ্রব্যের জন্য 0, ওয়াই দ্রব্য 150, 140 এবং 160-এর মাঝখানে কি 150, 150। তাহলে এই বিন্দু আমি পেলাম, 0-র ক্ষেত্রে আমি এই 150 এই বিন্দু পেলাম। এখন বি সংমিশ্রণের ক্ষেত্রে এক্স দ্রব্য কত, 50, 40 এবং 60-এর মাঝখানে কি 50। তাহলে 50 আর 140 এই বিন্দু পেলাম। সি সংমিশ্রণের ক্ষেত্রে এক্স দ্রব্য 100 এবং ওয়াই দ্রব্য 100। ডি সংমিশ্রণের ক্ষেত্রে এক্স দ্রব্য 140 এবং ওয়াই দ্রব্য 50। ই সংমিশ্রণের ক্ষেত্রে এক্স দ্রব্য হচ্ছে 150, একটু ছোট করে লিখলে লেখা যায় 150, 160। তাহলে 150, 150 আর ওয়াই দ্রব্য কত, 0। তাহলে এই বিন্দুগুলো আমি যোগ করি, 150 থেকে এই বিন্দুগুলো আমি যোগ করছি, খেয়াল করো। পিপিসি রেখা। তাহলে 150-এর ক্ষেত্রে কি সংমিশ্রণ, এ, এই বিন্দুর নাম দিচ্ছি এ, এরপরে এটা বি, এরপর সি, এরপর ডি, এরপর ই। অর্থাৎ এ বি সি ডি ই এই বিন্দুগুলো যোগ করে আমি কি রেখা পেলাম, পিপিসি রেখা পেলাম। তাহলে এই সূচি থেকে কি আমাকে আমি প্রোডাকশন পসিবিলিটি কার্ভ অঙ্কন করতে পারলাম তো, তাই না? এখন এই সূচির ব্যাখ্যাটা দেই, এই চিত্রের ব্যাখ্যাটা দেই, সূচি অনুযায়ী ব্যাখ্যাটা দেই। দেখো, এর সংমিশ্রণের ক্ষেত্রে উৎপাদনকারী এক্স দ্রব্য উৎপাদন করতে চাচ্ছে না, ওয়াই দ্রব্য তার সমস্ত সম্পদ দিয়ে শুধু ওয়াই দ্রব্য উৎপাদন করতে চায়, তাহলে কতটুকু করতে পারবে, 150। বি সংমিশ্রণের ক্ষেত্রে উৎপাদনকারী দুটা দ্রব্যই উৎপাদন করতে চায়, 50 এবং 140। তাহলে 50 এবং 140 সংমিশ্রণ সূচক বিন্দু হচ্ছে এই যে এইটা বি। সি এর ক্ষেত্রে দেখো 100 এবং 100, অর্থাৎ এক্স এবং ওয়াই এর সংমিশ্রণ সূচক বিন্দুটা কি, সি। ডি এর ক্ষেত্রে এরকম দুটা দ্রব্যের উৎপাদনের সংমিশ্রণ সূচক বিন্দু ডি। ই এর ক্ষেত্র ঠিক সেম, দুটা দ্রব্য না, এখানে শুধু কি একটা দ্রব্য উৎপাদন করা হয়েছে, ওয়াই দ্রব্য উৎপাদন করা হয়নি, সম্পদ দিয়ে শুধু উৎপাদনকারী এক্স দ্রব্য উৎপাদন করেছে। তাহলে এই সংমিশ্রণ সূচক বিন্দুগুলো যোগ করে আমি কি রেখা পেলাম, পিপিসি রেখা পেলাম। ওকে,
তাহলে আমরা পারবো তো? তোমাদের বইতে অনেক এরকম সূচি দেওয়া আছে এবং বলা হয়েছে পিপিসি রেখা অঙ্কন করো। তাহলে এটা কিন্তু তোমার 3-এর জন্য এরকম সূচি দিয়ে বলতে পারে পিপিসি রেখা অঙ্কন করো। জাস্ট এই সূচি থেকে অঙ্কনটা দিলেই তোমাকে মার্কস কত আসতেছে? 3 নম্বর পাচ্ছ। পার্টিকুলারলি যদি সূচি অনুযায়ী তুমি চিত্রটা অঙ্কন করতে পারো তাহলে তোমার 3 মার্কস চলে আসতেছে। আর ইকোনমিক্স যেহেতু ম্যাথমেটিক্যাল টার্ম, এখানে কাটার কোনো সুযোগ নেই, তুমি ঠিকঠাক মতো আনসার করতে পারলেই তোমার চাকা নাম্বারগুলো আসে। আর ইকোনমিক্সের চিত্রভিত্তিক বলে এটাতে ভালো নাম্বার আসে ফার্স্ট পার্টে, সেকেন্ড পার্টটা থিওরি তো সেখানে অনেক লিখতে হয়, সেখানে একটু মার্কসটা কমে যায়। তাহলে তোমাকে মার্কস দুটা মিলে তো অ্যাভারেজ করা হয়, তাহলে তোমাকে ফার্স্ট পেপারেই তোমাকে ক্যারি করতে হবে সর্বোচ্চ নম্বর। এখন আমরা নতুন আবার অন্য কিছু পড়ি। মৌলিক অর্থনৈতিক সমস্যা। মৌলিক অর্থনৈতিক সমস্যা, বেসিক ইকোনমিক প্রবলেম। সীমাহীন অভাব পূরণের উদ্দেশ্যে দুষ্প্রাপ্য সম্পদের নিয়োগ বিন্যাসই হলো অর্থনৈতিক সমস্যা। পল স্যামুয়েলসন অর্থনৈতিক সমস্যাকে প্রত্যেক অর্থনৈতিক সমাজেই, পল স্যামুয়েলসন বলেছেন প্রত্যেক অর্থনৈতিক সমাজেই মৌলিক অর্থনৈতিক সমস্যা হচ্ছে 3টি, বা কেন্দ্রীয় সমস্যা হচ্ছে 3টি। কি পরিমাণ উৎপাদন করতে হবে, কিভাবে উৎপাদন করতে হবে এবং কতটুকু উৎপাদন করতে হবে। তো প্রথম থেকে আমরা একটু কি পড়লাম সেটা একটু চিন্তা করো। প্রথম থেকে আমরা পড়লাম ইকোনমিক্সের সংজ্ঞা পড়লাম, বিভিন্ন অর্থনীতিবিদদের সংজ্ঞাগুলো আমরা জানলাম। ইকোনমিক্স কোথা থেকে আসছে, উৎপত্তি কোথা থেকে, সময় পরিবর্তনের সাথে সাথে অর্থনীতিবিদদের সংজ্ঞাগুলোরও পরিবর্তন হয়েছে। আধুনিক অর্থনীতির জনককে এবং অর্থনীতির জনককে, অর্থনীতির জনক হচ্ছে অ্যাডাম স্মিথ এবং আধুনিক অর্থনীতির জনক হচ্ছে পল এ স্যামুয়েলসন। হ্যাঁ, তাহলে এগুলো হলো অর্থনীতিবিদদের সংজ্ঞাগুলো আমরা পড়লাম। এরপরে আসো আমরা কি পড়লাম? মৌলিক অর্থনৈতিক সমস্যা উদ্ভবের কারণ জানলাম, অর্থাৎ দুষ্প্রাপ্যতা এবং নির্বাচন, এগুলো পড়লাম। এরপর পড়লাম প্রোডাকশন পসিবিলিটি কার্ভ সম্পর্কে জানলাম। তো আজকে আর সময় নেই তোমাদের লেকচার দেওয়ার মতো, আমার সময়টা শেষ হয়ে আসছে। তো কন্টিনিউ তোমরা বাসায় পড়াশোনা করবে, বই কিনে ফেলবে। যখনই লেকচারগুলো শেষ হয়ে যাবে বাসায় একটু পড়াশোনা করে দেখবে ম্যাডাম কি বললো বা টিচার কি বললো, বইয়ের সাথে মিলায় তুমি জাস্ট মুখস্থ করার দরকার নেই, তুমি জাস্ট একটু রিডিংটা পড়ো। রিডিংটা পড়লেই তোমার ভিতরে চলে আসবে কি কি পড়লাম, কি জানলাম। হ্যাঁ, মুখস্থ করার দরকার নেই। ইকোনমিক্সে মুখস্থ করে তুমি লিখে কভার দিতে পারবে না। ইকোনমিক্সে তোমাকে বুঝে বুঝে লিখতে হবে, আর বুঝে লিখতে পারলেই সময়ের সাথে পরিবর্তনের সাথে সাথে তুমি যদি লিখতে পারো কি হচ্ছে, পরিবর্তনটা কি, এখানে তোমাকে বুঝে যদি লিখতে পারো তোমার অনেক নাম্বার আসবে, অনেক মার্কস পাবা। তো ভালো থাকো, নিরাপদে থাকো, এই বলে আমি আমার আজকে লেকচার শেষ করছি। শুভকামনা। আল্লাহ হাফেজ।